শৈশব থেকেই আমার ভাই ছিল খুব চঞ্চল। যখন তার বয়স ১৬ থেকে ১৭-তে পৌঁছায়, তখন ধীরে ধীরে তার মন মহল্লার মেয়েদের প্রতি আকর্ষিত হতে থাকে। ভাইয়ের নাম ছিল অভিজিৎ, তবে পাড়ার সবাই তাকে অভি বলে ডাকতো। দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি তার মিষ্টি কথার মধ্যে এক ধরনের আকর্ষণ ছিল, যা বড় বয়সী মহিলারাও উপেক্ষা করতে পারতো না। অনেক সময় তারা তার সঙ্গে কথা বলার বাহানা খুঁজে বেড়াতো। অভিজিতের আরও একটি বিশেষ গুণ ছিল, সে সাধারণ এমন মহিলাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত যারা একা থাকতেন এবং পরিবারের দায়িত্বে ছিলেন। এতে করে তাদের সঙ্গে আলাপ ও দেখা করা সহজ হতো এবং সন্দেহ চোখে পড়তো না। একদিন ভাই এসে আমাকে বলল, বোন, টিউশনে পড়তে আসা সেই মেয়েটি বেশ চমৎকার। তার বয়সে কম এবং মিষ্টি চেহারার জন্য সবাই তাকে খেয়াল করে, তবে তার পরিবারের কেউ খুব একটা খোঁজখবর রাখে না। টিউশন শেষে প্রায় সে এখান থেকে চলে যায়, কিন্তু তার পরিবার জানতে চায় না সে কোথায় থাকে। ভাইয়ের কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। মনে হলো যেন ওই মেয়েটার প্রতি একটু বেশি আগ্রহ জন্মেছে, তবু চুপ করে রইলাম। কিছুক্ষণ পর সে বলল, তুমি যদি মেয়েটির সঙ্গে পরিচয় করে দিতে, তাহলে আজ থেকে একবার সুখে দেখার সুযোগ পেতাম। আমি বললাম, কাল এসো, সে টিউশনিতে আসবে, তখন পরিচয় করে দেব। মেয়েটির সাথে পরিচয় করানোর পর অভিজিতের জীবনে আরও একটু চাঞ্চল্যকর হয়ে উঠল। তার অস্থির প্রকৃতির কারণে মহল্লার অনেক মেয়ে এবং মহিলারা অসুবিধা পড়তে শুরু করলো। শুধু পাড়ায় নয়, স্কুলেও অনেকের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল। মহল্লার মেয়েদের সাথে মেলামেশা যেন তার কাছে এক প্রকারের বিনোদন হয়ে দাঁড়িয়েছিল। এর ফলে আমাদের বাড়িতে তার বিরুদ্ধে তাই অভিযোগ আসতো। আমার আব্বা আম্মাও বেশি চিন্তিত হয়ে পড়লেন। তারা ভাবতে থাকলেন আমরা কেমন সন্তান বড় করেছি। আব্বা প্রায় আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিৎ সঠিক পথে ফিরে আসে, কারণ এতে পরিমাণে সুনাম জড়িত। আসলে অভিজিৎ আমাদের পরিবারের বহু প্রতীক্ষিত সদস্য ছিল। দীর্ঘ প্রার্থনার পর তার জন্ম হয়েছিল, তাই সবাই তাকে স্নেহ করত এবং সে সবসময় নিজের মতো চলার সুযোগ পেত। এই ভালোবাসার পরিবেশে বড় হতে হতে তার মনে মহিলাদের প্রতি বিশেষ আকর্ষণ জন্মায়। বিশেষত তার চেয়ে বড় মহিলাদের সাথে তার প্রতি আগ্রহ বেশি ছিল। প্রথমে এটি নিছক কৌতূহল ছিল, কিন্তু ক্রমে এই অনুভূতি আরও গভীর হতে শুরু করে। আজকের এই গল্পে আমি আপনাদের জানাতে চাইছি যে আমার ভাই অভিজিতের এই জীবনের একটি গল্প। আর দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সমর্থন জানাবেন। আমার নাম পূজা, আর অভিজিৎ আমার ভাই, যাকে সবাই আদর করে অভি বলে ডাকে। ছোটবেলা থেকে তার স্বভাবটা কিছু অদ্ভুত ছিল। যখন সে একটু বড় হলো, তখনই তিনি নিজের ঘরে দীর্ঘ সময় ধরে বন্দি থাকতো, ঘন্টার পর ঘন্টা ফোনে ব্যস্ত থাকতো। আর আব্বু তাকে খেতে ডাকলেও তার নিজের মতো করে সময় কাটাতো। মাঝে মাঝে কেবল খাবার খেতে বাইরে বের হতো। অভিজিতের পড়াশোনা মনোযোগ খুবই ভালো ছিল না। ছোটোবেলায় অর্থাৎ 15 বছর পর্যন্ত ঠিকঠাক স্কুলে যেত, কিন্তু 16 বছরে পৌঁছানোর পর থেকে তার মন পড়াশোনার প্রতি অনগ্রাহী হয়ে ওঠে এবং মহল্লার মহিলাদের প্রতি তার আকর্ষণ শুরু হয়। তখন তো স্কুল বা কোচিংয়ের মেয়েদের বদলে পাড়ার মহিলাদের সঙ্গে থেকে সময় কাটাতে আগ্রহী হয়ে ওঠে। সবসময় মহিলাদের কাছে গিয়ে গল্প করতো, হাসি ঠাট্টা করতো, আর মহিলারাও তাকে পছন্দ করত। মাঝে মাঝে পাড়ার মেয়েদের সঙ্গে মজা করার জন্য আমাদের বাড়িতে তার বিরুদ্ধে প্রায় অভিজিৎ আসতো। এই শুনে আব্বা এতটাই রেগে যেতেন যে মাঝে মাঝে অভিজিতের উপর হাতও তুলতেন। কিন্তু এখন সে বড় হয়েছে, ফলে পাল্টা উত্তর দেওয়া শুরু করেছে। আব্বুর সঙ্গে কথা ঝগড়া লাগে কিছুদিনের জন্য কথা বলা বন্ধ রাখতো। আমাদের আব্বা আম্মা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলেন। তারা ভাবতেন আমাদের সন্তান এমন কেন হলো। অভিজিৎ অনেক দোয়ার পর আমাদের পরিবারে এসেছিল, কিন্তু এখন সে প্রার্থনার পর যেন উল্টো বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাড়ার লোকজন তার কারণে বিরক্ত হতে শুরু করেছে। শেষ পর্যন্ত আব্বা যখন বুঝলেন যে তাকে বোঝানো কিংবা শাসন করে কিছুই হবে না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন অভিজিৎকে কোনো কাজে ব্যস্ত রাখতে হবে। তিনি অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে তার জন্য একটা ছোট্ট হার্ডওয়্যারের দোকান খুলে দিলেন। আব্বা তাকে বললেন, বেটা, তোমার বয়স হচ্ছে, একদিন একটু বিশ্রাম নিতে হবে। ঘরের চলো, তোমাকে এই দোকানটি তোমার নামে দিলাম। এখন থেকে তুমি দোকানের দায়িত্ব নেবে, মেহনত করবে তো আমি তোমায় আরও সাহায্য করব, শুধু মাসে একবার হিসাবটা দেখাবে। এই কথাগুলো শুনে আমি অভিজিতের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম। সে মনে মনে খুশি হয়েছিল, কারণ বাড়িতে আম্মা আব্বার নজরদারির মধ্যে থাকতে হতো, কিন্তু এখন দোকানে বসে নিশ্চিন্তে সময় কাটানো যাবে। তার কাছে স্বাধীনতা পাওয়াটাই যেন সবচেয়ে বেশি আনন্দের ছিল। এভাবেই অভিজিৎ দোকানে বসতে শুরু করলো। যখন ক্রেতা কম আসতো, তখন সে নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকতো। ধীরে ধীরে দোকানটিও জমে উঠল, আর তার হাতে
টাকা আসতে শুরু করলো। এই টাকা স্বাদ পেয়ে তার মধ্যে আরও কিছু করার ইচ্ছা জাগলো। দোকানে কাজ করতে করতে অভিজিৎ কিছুটা মজা পেত, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য আরও দৃঢ় হতে থাকলো। অভিজিৎ পাড়ার অনেক মহিলাদের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল। কোথা থেকে যেন তার ফোন নাম্বার পেয়ে যেত বা এমনভাবে কথা বলতো যে তারা সহজেই তার উপর বিশ্বাস করতে শুরু করত। তার পরিচিত মহিলারা বেশিরভাগ বিধবা ছিলেন। ফোনে কথোপকথনের সময় অভিজিতের এমন মিষ্টি করে কথা বলতো যে অনেকে তার কথা মুগ্ধ হয়ে যেত। সে খুবই চতুরতার সঙ্গে তাদের দুর্বলতার সুযোগ দিত, এমনকি কিছু মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করত। কয়েকদিন তাদের সঙ্গে আনন্দের সময় কাটানোর পর যখন তার ইচ্ছে মেতে যেত, তখন সে কোনো খোঁজ না রেখে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতো এবং নম্বরও মুছে ফেলত। এইভাবে তার জীবন চলতে থাকে এবং তার ফাঁদে পড়া মহিলার সংখ্যা বাড়তে থাকে। দিন দিন এসব বাড়তে থাকে। অন্যদিকে আম্মু আব্বু অভিজিতের এই আচরণে খুব কষ্ট পেতেন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিৎ একদিন সঠিক পথে ফিরে আসে, কিন্তু অভিজিৎ তার আচরণে সবসময় পরিবারকে শুধু দুশ্চিন্তা রাখত। তার বয়স যখন 24 থেকে 25-এ পৌঁছলো, তখন আব্বা আম্মার তার মনে বিয়ের চিন্তা আসলো। তারা ভাবতে শুরু করেন যে তাদের ছেলে এখন নিজের কাজে মনোযোগ দিচ্ছে। প্রতিবেশীরাও একইভাবে মনে করতে লাগলেন যে অভিযোগ সঠিক পথে রয়েছেন, কারণ বহুদিন ধরে তার নামে কোনো অভিযোগ আসেনি। আব্বা ভেবে খুশি হলেন যে তাদের দোকান সফল হয়েছে এবং তাদের ছেলে এখন কাজে ব্যস্ত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। অভিজিৎ বাইরে থেকে বন্ধ রাখলেও আসলে তার চলাচলন আগের চেয়েও আরও গোপনে চলছিল। আম্মা আব্বা তখন অভিজিতের জন্য পাত্রী দেখা শুরু করলেন। তাকে বললেন, বেটা, আমরা চাই তোমার বিয়ে হোক, আমরাও নাতি নাতির মুখ দেখার ইচ্ছা আছে। অভিজিৎ তাদের বলল, আব্বা, আমার তো এখনও বয়স হয়নি, আরও সময় দরকার নিজেকে কাজে মনোযোগ দিতে। তখন আব্বা বললেন, বিয়ের পর তোমার কাজ থেমে যাবে না, বরং তুমি তোমার স্ত্রীকে নিয়ে আরও ভালোভাবে ব্যবসা সামলাতে পারবে। আমাদের ইচ্ছা পূরণ হতে দাও। অনেকটা অনিচ্ছা সত্ত্বেও অভিজিৎ বিয়েতে সম্মতি দিল। এরপর তারা একটি মেয়ে পছন্দ করেন যা দেখতে বেশি সুন্দর ছিল না, ঘরদুয়ারে সামলাতে বেশ পারদর্শী ছিল। আব্বা আম্মার সেই মেয়েটিকে পছন্দ করেন এবং অভিজিতের সঙ্গে তার বিয়ে দেন। বিয়ের প্রথম রাতে অভিজিৎ তার স্ত্রীকে বলল, এই বিয়েতে আমার কোনো বিশেষ আগ্রহ নেই, আমি শুধু আমার আব্বা আম্মার খুশির জন্য এই বিয়ে করেছি। তুমি এই বাড়িতে তাদের সেবা করবে, তবে আমার ব্যাপারে কিছু বলবে না। আমি কোথায় যাই, কী করি, এসব নিয়ে প্রশ্ন করবে না। অভিজিতের স্ত্রী চুপচাপ এসব মেনে নিয়ে সংসার শুরু করলেন। তিনি তার কাজের মাধ্যমে শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারলেও অভিজিতের মন জয় করতে পারলেন না। অভিজিৎ তার পুরনো অভ্যাসগুলো বজায় রেখেছিল এবং আগের মতো বিভিন্ন মহিলার সঙ্গে যোগাযোগ রাখত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজিৎ এমন মহিলাদের সঙ্গে বেছে নিত যে যাদের প্রচুর প্রাচুর্য ছিল এবং তাদের থেকে খুব বেশি খরচও হতো না। এইভাবে তার জীবন চলতে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সে কিছুটা পরিবারের জন্য রাখত। বিয়ের 3 বছর পর তাদের 2 সন্তান জন্মগ্রহণ করে। তখন অভিজিৎ তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো, আমাদের এখন 2 সন্তান রয়েছে, তোমার উচিত তাদের উপর মনোযোগ দেওয়া। তুমি এইভাবে রাতের পর রাত বাইরে থেকো না। আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছেন, তোমার একটু দায়িত্ব নেওয়া দরকার। কিন্তু অভিজিৎ স্ত্রী কথায় খুব একটা কান দেয়নি, নিজের মতো করে জীবন উপভোগ করতে থাকে। বছর কেটে যায় এবং অভিজিতের সন্তানরাও বড় হতে থাকে। এদিকে অভিজিতের বয়সও 46 থেকে 47-এ পৌঁছলো। এই সময় সে নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করলো। তবে কি সে তার পুরনো অভ্যাস থেকে কিছু শিখতে পারবে? যখন তার বয়স প্রায় 48-এ পৌঁছলো, তখন তার চালচলন এমন ছিল যে কেউ বুঝতে পারতো না যে তার এই বয়সের সে মানুষ। বরং সে সবসময় তরুণীর মতো পোশাক আশাক করে নিজেকে গুছিয়ে রাখত। তার আর্থিক অবস্থাও ভালো ছিল। একদিন হঠাৎ করে আমাদের একজন খুব রাগ নিয়ে আমাদের বাড়িতে এলো এবং বলল, বোনজি, দেখুন, আপনার ভাইয়ের ছেলে তো একেবারে সীমা পাড়িয়ে গেছে, স্কুলের একটা মেয়েকে বিরক্ত করছিল। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ভাবলাম, আমার ভাই অভিজিৎ ছোটবেলায় কিছু অপকর্ম করেছিল আর এখন তার ছেলেরাও সেই পথে হাঁটছে। আমার ভাই অভিজিৎ ছোটবেলায় একটু বেপরোয়া স্বভাব ছিল এবং এখন তার সন্তানরা যেন যে বাবার সে বেপরোয়া স্বভাবটি গ্রহণ করেছে। কিছুদিন আগে গ্রামে ফিরে আমি তাকে ছেলেদের এসব আচরণের কথা জানালাম। এতে সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তাদের সঠিক পথে ফেরানোর চেষ্টা করে। কিন্তু ছেলেরা যে তার নিজের ছোটবেলার কর্মকাণ্ডের প্রতিচ্ছবি, তারা তার কথা শুনতেই চায় না। অভিজিৎ উপলব্ধি করে যে ছোটবেলাতে তার ভুল করাগুলো এখন তার ছেলেদের মধ্যে প্রকাশ পাচ্ছে। এক সময় সে অতীতে ফিরে যায় এবং নিজের জীবনের একটি বিশেষ সময়ের কথা মনে পড়ে। তখন তার বন্ধুত্ব হয়েছিল এক অভিজ্ঞ শিক্ষিকার সাথে, যিনি একাকী জীবন কাটাচ্ছিলেন।
ধীরে ধীরে তাদের দূরত্বগুলো মুছে যায় এবং সেই শিক্ষিকা যেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন। একদিন গল্প করতে করতে সেই শিক্ষিকা অভিযুক্তকে জিজ্ঞেস করেন, তোমার কি কখনো এমন অনুভূতি হয়েছে কারো প্রতি? তখন আমার ভাই তার পুরনো অভ্যাসে ফিরতে শুরু করে। একদিন সেই মহিলা তাকে বললেন, তোমার তো পরিবার আছে, স্ত্রী সন্তানও আছে, আর কোনো সম্পর্ক নেই তো? আমার ভাই তখন মৃদু এসে বললেন, না, আমি কোনো অন্যরকম কোনো সম্পর্কই রাখি না। এই কথা শুনে মহিলা কিছুটা চিন্তায় পড়ে গেলেন। তাহলে অবিবাহিত কারোর সাথে কখনো এমন কিছু করনি তো? ভাই তখন নিরীহ ভাব নিয়ে বলল, না, একদমই না। কিন্তু সেই মহিলা তার মিথ্যাটা বুঝে ফেললেন। এরপর কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, আমাদের কাছে এমন একটি মেয়ে টিউশনিতে আসে যা দেখতে খুবই সুন্দরী, তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেব। ভাই প্রথমে একটু অবাক হলেও মনে মনে খুব খুশি হতে লাগলো। ভাবতে লাগলো, কেন এই মহিলাটা এমন প্রস্তাব দিচ্ছেন। কিছুটা দ্বিধা থাকলেও সে রাজি হয়ে গেল। মেয়েটার নাম শুনে ভাইয়ের চোখে এক অদ্ভুত এক আনন্দ ফুটে উঠল, কারণ কম বয়সী মেয়েদের প্রতি তার একটু আগ্রহী বেশি ছিল। একদিন ভাই আমাকে বলল, বোন, সেই মেয়েটি খুব সুন্দর, ছোট্ট বয়সের মিষ্টি চেহারা, আর তার পরিবারও তাকে তেমন একটা খেয়াল করে না। সে যখন টিউশনিতে আসে প্রায় রাত থেকেই থেকে যায়, অথচ ওর পরিবার কখনো জানতে চায় না যে সে কোথায় থাকে। ভাইয়ের কথাগুলো শুনে আমি কিছুটা অবাক হলাম। মনে হলো সে যেন কিছু বেশি আগ্রহী দেখাচ্ছে, তবে কিছু বললাম না। কিছুক্ষণ পর ভাই বলল, একবার পরিচয় করে দাও, তুমি কাছে থেকে একটু দেখা উচিত। আমি তখন বললাম, কাল এসো, সে টিউশনিতে আসবে, তখন তোমার সাথে পরিচয় করে দেব। পরের দিন দুপুরে ভাই এলো। মেয়েটি তখন পড়াশোনায় ব্যস্ত ছিল। তার চেহারা দেখে ভাইয়ের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল, কিন্তু মেয়েটি তার দিকে নাকে নিয়ে নিজের পড়াশোনায় মজা ছিল। কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলো, কিন্তু মেয়েটি কোনো সাড়াই দিল না, বরং নিজের পড়ায় মনোযোগ রাখলো। একদিন আমি জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম। যাবার আগে ভাইকে ইঙ্গিত করে যাচ্ছিলাম, কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তুমি নিজের দায়িত্বেই নিজেকে সামলাবি। বাইরে যাওয়ার পর ভাই মেয়েটির দিকে এগিয়ে গেল এবং কথা বলার চেষ্টা করলো। মেয়েটি কিছুটা অবাক হয়ে বিনয়ের সাথে কয়েকটি কথা বলল, কিন্তু এরপর বুঝতে পেরে আর কথা বাড়াতে চাইল না। এই ঘটনার পর থেকে মেয়েটি আর পড়াতে আসেনি। আমি ভাইকে এই বিষয়ে জানতে চাইলে সে শুধুমাত্র বিষয়টা শেষে উড়িয়ে দিল। এতে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠল। আমি আশা করেছিলাম ভাই নিজের দায়িত্বের গুরুত্ব বুঝে সঠিক পথে চলবে। ভাই বলল, বোন, তুমি বুঝবে না, যারা একবার আমার সঙ্গে বন্ধুত্ব করে তারা প্রায় আবার আমার সাথে দেখা করতে আসে। দেখো, কিছুদিনের মধ্যে সেও ফিরে আসবে। কিন্তু সেই প্রতীক্ষার দিন আর কখনো ফিরে এলো না। এরপর ভাইয়ের মন যেন প্রায়শই মেয়েদের দিকে আকৃষ্ট হতে লাগলো। বিশেষ করে যাদের জীবন কিছুটা অভাব আছে তাদের প্রতি তার একটা আলাদা সহানুভূতি ছিল। প্রথমে ভাই কিছুদিন অপেক্ষা করলো, ভেবেছিল মেয়েটি আবার ফিরে আসবে, কিন্তু সময় যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল। একদিন রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ একটা চেনা কণ্ঠ শুনে থমকে দাঁড়ায়। আবার অবাক হয়ে ফিরে সেই পরিচিত মুখ, যে কিনা জীবনের স্মৃতি একটি অংশ ছিল। এই যেন অতীতের কোনো এক স্মৃতির হঠাৎ উপস্থিতি। ভাইয়ের মনে কিছুটা অপরাধ বোধ জাগে, কারণ শেষে এই মহিলার সঙ্গে কিছু সময় কাটানো, হঠাৎ সে চলে গিয়েছিল। মহিলা তখন তাকে থামিয়ে জিজ্ঞেস করল, তুমি কি জানো তোমার চলে যাওয়ার পর আমার জীবনে কি ঘটেছিল? ভাই প্রথমে কিছুটা অবাক হলেও মনোযোগ দিয়ে শুনতে শুরু করলো। মহিলার চোখে কষ্টের ছাপ এবং স্পষ্ট, আর মুখে জমে থাকা দীর্ঘদিনের বেদনা ফুটে উঠেছে। তিনি বলতে লাগলেন, তোমার চলে যাওয়ার পর আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। মহিলা বলতে লাগলেন, আমি যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলাম তখন আমার পরিবারের সদস্যরা আমাকে ভুলে বুঝে বাড়ি থেকে বের করে দিল। অনেক জায়গায় ঘুরে একটা সময় একটি ছোট্ট ঘর ভাড়া করে আমি আশ্রয় নিলাম। সেখানে মানুষের বাড়িতে কাজ করে কোনো না কোনোভাবে নিজের দিন চালাতে লাগলাম। তোমার সঙ্গে দেখা হওয়ার পরে এতদিন শুধু এই কথাটাই জানাতে এসেছি, আমার সন্তান এখন তোমারই রক্তের অংশ। ভাই এই কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেল। সে হতবাক হয়ে বলল, কিন্তু এর কি প্রমাণ আছে যে সে আমার সন্তান? তখন মহিলা বললেন, যদি বিশ্বাস না হয় তাহলে তার ডিএনএ টেস্ট পরীক্ষা করিয়ে দেখো, সত্যি নিজের চোখে দেখবে। কথা মতো মহিলা তার সন্তানের কিছু নখ কেটে নিয়ে এলেন এবং ভাইকে দিলেন। ভাই সেই প্রমাণ নিয়ে পরীক্ষার জন্য বেরিয়ে পড়লেন। কয়েকদিন পর পরীক্ষার রিপোর্ট এলো এবং দেখা গেল মহিলার কথাই সত্য। এই সত্যটা জানার পর ভাই তার নিজের ভুল বুঝতে পারলো, কিন্তু তখন আর কিছু করার সুযোগই ছিল না। এরপরে কয়েক মাস পর ভাই বারবার মহিলার কাছে গিয়ে প্রার্থনা করলো যেন তাকে একবার তার সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। প্রথমে মহিলা রাজি হননি, কিন্তু প্রায় 1.5 মাস পর তিনি তার ভাইকে তার বাড়িতে ডেকে নেন। সন্তানের ঘরের দিকে ইশারা করে বললেন, যাও তোমার সন্তানকে দেখো। ভাই শিশুটিকে কোলে নিতে চাইলে, কিন্তু মহিলা তাকে সন্তানের কাছ থেকে নিয়ে গেলেন। তার চোখে কষ্টের ছাপ ছিল।
তিনি বললেন, আমি এতদিন একাই এই শিশুটিকে বড় করেছি, ও আমার একমাত্র সহায়, কিন্তু তুমি এসে আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছ। এই কথা বলে মহিলা চলে গেলেন। বাচ্চাটি তখন অসুস্থ ছিল, টাকা না থাকায় তাকে ভালো কোনো চিকিৎসা করাতে পারেননি। ভাইয়ের মনে হলো যেন পায়ের নিচের মাটি সরে গেছে। শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে সে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বলেন শিশুটি মানসিক আঘাতে আছে, যা স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে। সে কখনো পুরোপুরি সুস্থ হবে কিনা তা বলা যাচ্ছে না। এসব কথা শুনে ভাইয়ের মন ভেঙে গেল, তবে নিজের ভুলের পরিণতি তাকেই মেনে নিতে হলো। এমন অবস্থা সেই ছেলেটিকে নিয়ে বাড়ি ফিরে এলো এবং তার যত্ন নিতে শুরু করলো। রাতের পর রাত সে শিশুটির পাশে বসে থাকতো এবং যত্ন করত, কিন্তু শিশুটি ভেতরে ভেতরে কেবল তার দিকে তাকিয়েই থাকতো, যেন ভাইকে চিনতেই পারছিল না। তার মনে এমন কোনো স্মৃতি নেই যা তাকে ভাইয়ের সঙ্গে সম্পর্কিত করে। এদিকে ভাইয়ের স্ত্রী বললেন, তোমার পক্ষে ওকে দেখা সম্ভব হলে দেখো, আমি ওকে সামলাতে পারবো না। ভাইয়ের নিজের ছেলেরা বলল, এ কেমন ছেলে তুমি, আমাদের সঙ্গে নিয়ে এলে, আমরা ওকে আপন বলে মেনে নিতে পারছি না। ভাই যেন একটা ঝড়ের মধ্যে দিয়ে দিশেহারা হয়ে পড়ল। অবশেষে ভাই সিদ্ধান্ত নিল যে সে ছেলেটিকে আলাদা নিয়ে কোথাও থাকবে। ছোট্ট একটি ঘর ভাড়া করে উঠল এবং দিনরাত পরিশ্রম করতে লাগলো। দোকানে খেটে যা আয় করতো তার সবটাই ছেলের চিকিৎসার এবং যত্নে ব্যয় করত। এভাবে নিজের ভুলের মাসুল দিয়ে প্রতিদিন সে ছেলেটির পাশ থেকে থেকে যত্ন করতে থাকলো। ডাক্তাররা বলেছিলেন শিশুটির স্বাভাবিক জীবন ফিরতে কিছুটা সময় লাগবে, কিন্তু ভাই কখনো হাল ছাড়েননি। প্রতিদিন নতুন কিছুর আশা আলো নিয়ে শিশুটি সেবা করতে ঠিক যেন একজন স্নেহময় পিতা। কিছু মাস কেটে গেল এবং ধীরে ধীরে শিশুটির মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। সে আর ভাইতে অচেনা করতে মনে করতো না। তার চোখে যেন পরিচয়ের একটা আভাস দেখা দিতে লাগলো। ভাইয়ের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা শিশুটির মনে থাকা জমে থাকা কষ্টগুলোকে আস্তে আস্তে মুছে দিতে শুরু করলো। একদিন শিশুটি প্রথমবারের মতো ভাইয়ের হাত ধরল এবং হালকা করে হাসলো। ভাইয়ের চোখে তখন আনন্দের অশ্রু এসে গেল। সেই ছোট্ট হাসি যেন গোটা পৃথিবীটা এক হয়ে উঠল। সময়ের সাথে সাথে শিশুটি আরও সুস্থ হয়ে উঠল, আর ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং যত্ন তাকে নতুন জীবন দিল। এখন শিশুটি কেবল ভাইয়ের পাশেই থাকে না, বরং তার পিতার মতো মেনে নিয়েছে। সমাজের নানা কথা এবং কঠিন পরিস্থিতিতেও সত্ত্বেও ভাই কখনো হাল ছাড়েনি এবং তার পরিশ্রমের ফলও সে পেল। অবশেষে সেই দিন এলো যেদিন শিশুটি তাকে ভাইকে আব্বু বলে ডাকলো। সেই শব্দেই ভাইয়ের যেন সব কষ্ট মিলিয়ে গেল। গল্পটি দেখা যে আবেগ আর আকর্ষণ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন জটিল হয়ে যেতে পারে। অভিজিৎকে তার দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্য বড় মূল্য চুকাতে হয়েছে। নিজের ভুল বুঝে নেওয়া এবং তার পরিণতি মেনে নেওয়া একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা। অভিজিৎ শেষ পর্যন্ত নিজের ভুলগুলি স্বীকার করে এবং ছেলের প্রতি দায়িত্ব পালন করে নিজের উন্নতির উন্মোচন করেছে। গল্পের শেষে অভিজিৎ যখন তার সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা প্রদর্শন করে, তখন সেই ভালোবাসাই তাকে তার সন্তানের মন ও বিশ্বাস ফিরে পেতে সাহায্য করে। এটি প্রমাণ করে যে ভালোবাসা এবং যত্ন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পরিবর্তন আনতে পারে। যদিও অভিজিৎ তার ভুল বুঝতে পেরে একাকী কষ্ট ভোগ করেছে, তবে তার পরিবার বিশেষত ভাইয়ের মতো কেউ পাশে থাকলে জীবন হয়তো আরও সহজ হতো। পরিবারের ভালোবাসা এবং সমর্থনকে গুরুত্ব এই গল্পটি সুন্দরভাবে তুলে ধরে। অভিজিতের জীবনে চঞ্চল স্বভাব এবং নিয়ন্ত্রণহীন আকর্ষণ তার জীবন বিপর্যয় ডেকে আনে। গল্পের শুরুতে দেখা যায় তার অস্থির স্বভাবের কারণে সে প্রায়ই ভুল সিদ্ধান্ত নেয় এবং যার মধ্যে তার পরিবারের প্রতি দায়িত্বের ঘাটতি স্পষ্ট। অন্যদের জীবনে ঝুঁকে পড়া এবং নিজের জীবনকে আকর্ষণ সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার জন্য শেষ পর্যন্ত তার নিজের জীবনই ধ্বংসের মুখে পড়ে। এটি শেখায় যে আমাদের আবেগ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি, কারণ অসচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত আমাদের এবং আমাদের অন্যদের জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওটিতে।